Welcome to the Open Book Academy. Let us begin. নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের সবাইকে আলফা ওপেন বুক একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের দিনটা তোমাদের জন্য ভীষণ স্পেশাল, আর আমাদের জন্য ভীষণ স্পেশাল, কারণ আজ থেকে শুরু হচ্ছে এক নতুন সফর। আমাদের নানা রকম স্টেট, ওয়েস্ট বেঙ্গলের নানা রকম কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার দুনিয়ায় সিলেবাস হয়তো অনেক বড়, কিন্তু সঠিক গাইডেন্স আর সঠিক স্ট্র্যাটেজি থাকলে কোনো লক্ষ্যই কিন্তু অসম্ভব নয়। আর সেই লক্ষ্যকে সহজ করতে আমাদের এই পথ চলা। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা পাবে সরকারি চাকরির পরীক্ষার সমস্ত বিষয়ের একদম ইন ডেপথ ক্লাস, শর্ট ট্রিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সঠিক মেন্টরশিপ। আমি তোমাদের ম্যাথামেটিক্স টিচার, সাথে তোমাদের রিজনিং এর টিচার থাকবে, জিকে জিএস এর টিচার থাকবে। তারাও তোমাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে, না রিজনিং এর পরীক্ষার জন্য রিজনিং এর যে কোয়েশ্চেন পত্র থাকে সেইখানে কিরকম ভাবে তোমরা শর্ট ট্রিক্সে সেগুলো সলভ করতে পারবে। তারপরে কি থাকে, নানা রকম পরীক্ষাতে অনেক কম্পিটিটিভ, অনেক কম্পিটিশন থাকে তোমাদের সেখানে। কিছু কিছু জায়গায় কম থাকে, কিছু কিছু জায়গায় বেশি থাকে। তো আমরা এই ভিড় থেকে আলাদা করে তোমাদের পৌঁছে দেবো সেই একটা সিটের পিছনে। আমি তোমাদের ম্যাথামেটিক্স টিচার, তোমাদের শুরুর থেকে আজকে চালু করব। তোমাদের শুরুতে যেগুলো দরকার প্রথমে, সেগুলো কি? তোমাদের আগে নাম্বার সিস্টেম জানতে হবে, নাম্বার সিরিজ জানতে হবে। নাম্বার সিস্টেম কি? যে অঙ্ক করতে গেলে তো তোমাদের নাম্বার সিস্টেম জানতে হবে। নাম্বার সিস্টেম মানে কি হয়, এই যে নাম্বারগুলো লিখছো সেগুলো কি ধরনের নাম্বার, নাম্বারগুলো সিস্টেম কি, কোন নাম্বারকে কি বলে, নানা রকম ধরনের নাম্বার থাকে। তো দেখো, আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের আজকে যে নতুন টপিক সেটা চালু করছি। আমাদের নতুন টপিকের নাম হচ্ছে নাম্বার সিস্টেম, মানে যেখানে নানা রকম ধরনের নাম্বার থাকে, যৌগিক যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা। সেসব সংখ্যার উপর তোমাদেরকে আমি ডিসকাস করবো আজকে। তো দেখো দেখো আজকের যে নতুন চ্যাপ্টার তোমাদের চালু করব সেটা হচ্ছে সংখ্যা, নাম্বার সিস্টেম। মানে সংখ্যার পদ্ধতি, কি কি রকমের সংখ্যা থাকে, কি কি রকমের সংখ্যা, তাদের তাদের কোথা থেকে সংখ্যাগুলো চালু হয়। তো সংখ্যাগুলো বলার আগে আমি তোমাদের বলে দিচ্ছি কি কি রকমের সংখ্যা আছে। দেখো, চালু করছি। প্রথমে কি রকমের সংখ্যা আছে? এক নম্বরের সংখ্যা যদি বলো, স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি হয়, আমি যেগুলো লিখছি সেগুলো তোমাদের পিডিএফ ফর্মেও তোমরা পেয়ে যাবে। আমি দেখো ডাইরেক্ট পিডিএফ ফর্মেই আসছি, এগুলো লিখার আলাদা করে কিছু নেই। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা যেটাকে বলা হয়। স্বাভাবিক সংখ্যা কি? তোমরা যত রাজ্যের সংখ্যা লিখো সেগুলো সবই স্বাভাবিক সংখ্যা, কিন্তু চালু কোথার থেকে হচ্ছে? এক থেকে চালু হচ্ছে। গণনা করার জন্য যেসব সংখ্যা ব্যবহার করা হয়, আমরা যে গুনি হাতে, এই আঙ্গুলে করে গুনি 1 2 3 4 5 6, সেগুলো সব কি গুণা হয়? সেগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা। যেমন চালু কোথার থেকে হচ্ছে? জিরো থেকে তো চালু হয় না। জিরো থেকে তো চালু হয় না। চালু হয় না বলতে কি, এবার সবাই বলেছে জিরোটা তো গুণা হয়। চালু হয় না বলতে কি, তুমি যদি কারোর কাছে কিছু জানতে চাও যে এই আমাদের এখান থেকে ওইখানে যেতে কি কি যেতে লাগবে, কত টাইম লাগবে, কত কিলোমিটার লাগবে, তা তুমি যদি ওইখান থেকে দাঁড়িয়ে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে পর বলো যে আমার বাড়িটা কত কিলোমিটার, তখন কি বলবে যে 0 কিলোমিটার, কিন্তু তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকবে। তো আমাদের যে স্বাভাবিক সংখ্যা সেটা চালু কোথার থেকে হচ্ছে? এক থেকে। মানে কি, 1 2 3 4 5 6 করে 1 2 3 4 চলতেই থাকবে, ডট 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 ইনফিনিটি পর্যন্ত। যতগুলো পজিটিভ সংখ্যা, ভালো করে শুনবে, পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা যেগুলোকে বলা হয়, সেগুলো সবগুলোই কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয়। শূন্য কোনোদিনও কোনো স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কি? এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সব জায়গাতেই থাকে, যে সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হয় এক। আমরা ঘাবড়ে যাই কোনখানে? স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে। এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স শুধু একটাই, স্বাভাবিক সংখ্যাতে চালু হয় এক থেকে, আর অখণ্ড সংখ্যা চালু হয় জিরো থেকে। যেমন পরেই আছে অখণ্ড সংখ্যা। সব স্বাভাবিক সংখ্যায় অখণ্ড অখণ্ড সংখ্যা, কিন্তু জিরোটা অ্যাড হয়ে গেলে সেটা টোটালি হয়ে যায়, মানে জিরো বাদ দিয়ে যে সংখ্যা হলো সেটা স্বাভাবিক সংখ্যা, আর জিরো অ্যাড হয়ে গেলে সেটা হয়ে যায় হোল নাম্বার, অথবা যেটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে এখন যেগুলো জানতে হবে সেটা শুধু ডেফিনেশন গুলো, যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয়। এক থেকে 1 2 3 4 যত পজিটিভ নাম্বার আছে সেগুলো সবাই স্বাভাবিক সংখ্যা। আর অখণ্ড সংখ্যা কোনগুলো? জিরোর থেকে যেগুলো চালু হচ্ছে সেগুলো সব অখণ্ড সংখ্যা। তারপরে আসছি আমরা কি, পূর্ণ সংখ্যা। সব অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক মান মিলে পূর্ণ সংখ্যা সেটের গঠিত হয়। সেই যে পুরো যে সেটটা তৈরি হয় সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। সেট মানে কি?
এই যে এখন আইপিএল চলছে, ক্রিকেট খেলা চলছে, ক্রিকেটে দেখেছো যে প্রত্যেকটা টিমে 11 প্লাস 11 একটা সাবস্টিটিউট প্লেয়ার থাকে, একটা প্লেয়ার থাকে, মানে টোটাল যে 12টা প্লেয়ার থাকে, সেই 12টা প্লেয়ার যেটা আজকে খেলছে, যেমন নানা রকম ধরনের টিম আছে, ইন্ডিয়া বলো, ওয়েস্ট ইন্ডিজ বলো, অস্ট্রেলিয়া বলো, এই যে 11টা, ওইখানে সাবস্টিটিউট প্লেয়ার থাকে না, 11টা প্লেয়ার মিলে একটা সেট তৈরি হয়। কি সেট তৈরি হয়? যেমন ধরো, আমি ধরছি ইন্ডিয়া টিমটা, এই যে ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইকাল টু কোন সেটটা, সেটটা যখন নেব শুরুর থেকে শেষ পর্যন্ত, মানে দেখো ওপেনিং, ওপেনিং যারা নামবে, যেমন আমাদের এখন টি-20তে ওপেনিং নামছে অভিষেক শর্মা, সাথে থাকছে শুভমান গিল। এইবারে যদি সেটটা যদি আমি চালু করে দিই জসপ্রীত বুমরা দিই, তাহলে কিরকম করে হবে? সেটটা কি কোনো কন্টিনিউ থাকছে? ও তো শেষ দিকে আসছে, শেষ দিকের সংখ্যা। তাহলে যেমন করে চালু হয়, সংখ্যাগুলো চালু হয়, ডট 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 দিয়ে চালু হচ্ছে পূর্ণ সংখ্যা, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, ডট 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 চলতেই থাকছে। তাহলে আমি দেখো আগে তো 1, 2, 3, 4, তারপরে 0, -1, -2 লিখিনি, যেখান থেকে চালু হয় সেইখান থেকে চালু করে যেখানে শেষ হয় সেখানে শেষ করছে। সিকোয়েন্সটা বোঝা গেছে? তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা যে সেটটা হয়, যত পজিটিভ নাম্বার যত নেগেটিভ নাম্বার ইনক্লুডিং জিরো, সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা অথবা ইন্টিজার। আর এই যে সেটটা তৈরি হয় সেটাকে জেড দ্বারা ডিনোট করা হয়, সেটাকে জেড দ্বারা ডিনোট করে। কিছু কিছু পরীক্ষায় তোমাদের হয়তো পূর্ণ সংখ্যা লেখা থাকবে না, সেখানে হয়তো জেড লিখে দিল, পূর্ণ সংখ্যার সেট। যেমন অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার পুরো যে সেটটা তৈরি হয় সেটাকে ডাব্লিউ দ্বারা ডিনোট করা হয়, স্ক্রিপ্টেড ডাব্লিউ দ্বারা ডিনোট করা হয়। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার যেটা অখণ্ড স্বাভাবিক সংখ্যা, সেটাকে ন্যাচারাল নাম্বার এন, স্ক্রিপ্টেড এন দ্বারা ডিনোট করা, যেটা পুরো সেটটা তৈরি হয় না, 1, 2, 3, 4 যে লেখা আছে এখানে স্ক্রিপ্টেড এন, এটা হচ্ছে পুরো সেটটা। নেক্সট কি আসছে? এই যে ইন্টিজার, পূর্ণ সংখ্যা দু রকমের হয়। এই দেখো লিখেছি এখানে, পূর্ণ সংখ্যা যেগুলো লিখেছি এখানে, যে এক, আই ইজ ইকাল টু -1, -3, -2, 1, এগুলো কি? এগুলো সব নেগেটিভ নাম্বার। এগুলো হচ্ছে প্রথমে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তারপর আসছে জিরো, তারপর আসছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? তাহলে পূর্ণ সংখ্যা দু রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার যেগুলো 1, 2, 3, 4, 5, আর একটা হয় নেগেটিভ ইন্টিজার। জিরো, ধনাত্মক, ঋণাত্মক কোনো পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে না, এটি কেবলই একটি নিউট্রাল নাম্বার ইন্টিজার, যেটাকে বলে নিউট্রাল ইন্টিজার, সব জায়গাতেই ঢুকে যায়। ঠিক আছে? তারপরে কি সংখ্যা আসছে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হয়, মানে যে সংখ্যাটা যত রাজ্যের একটা বড় নাম্বার দিল, 2, 5, 7, 6, 8, 2, লাস্টের নাম্বারটা দেখবে যদি জোড় সংখ্যা হয়, তাহলে কি ভাববে? যে পুরো নাম্বারটাই জোড় সংখ্যা। এটা পরীক্ষায় কোশ্চেন এসেই থাকে, যে একটা নাম্বার তোমাকে দিয়ে দেবে, 2, 5, 7, 8, 9, এই যে দিয়ে দিল একটা, লাস্টে লাস্টে 8 দিয়ে দিল, তাহলে এটা কি সংখ্যা জিজ্ঞাসা করবে? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 2 দ্বারা বিভাজ্য না 2 দ্বারা বিভাজ্য নয়? যেটা 2 দ্বারা বিভাজ্য হয় সেটাই জোড় সংখ্যা। লাস্টের নাম্বারটা চেক করবো, লাস্টে যে নাম্বারটা আছে, একক স্থানে যে নাম্বারটা আছে, এই যে একক স্থানে যে নাম্বারটা আছে সেটা কি সংখ্যা? সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে পুরোটাই একটা জোড় সংখ্যা। 2, 4, 6, 8, 12, দুইয়ের যে গুণিতক গুলা হয় সেগুলো সবাই কি জোড় সংখ্যা। তারপর সে বিজোড় সংখ্যা, যেগুলো জোড় সংখ্যা নয় সেগুলোই বিজোড় সংখ্যা। যে যে নাম্বারগুলো 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলোই কি? বিজোড় সংখ্যা। ক্লিয়ার? এইবারে যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা, প্রাইম নাম্বার এন্ড কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার কি? একের চেয়ে বড় যেসব স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, তাদের বলা হয় মৌলিক সংখ্যা। মানে কি? এক যেমন হচ্ছে, এক যেমন হচ্ছে কোনো সংখ্যায় নয়, না মৌলিক, না মৌলিক, না যৌগিক, মানে মৌলিকও নয় অথবা যৌগিকও নয়, মৌলিকও নয় অথবা যৌগিকও নয়। ক্লিয়ার? তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব নাম্বারগুলো যেগুলো দুই, দুই নয়, কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। ক্লিয়ার? তাহলে দেখো এটার যে ইম্পর্টেন্ট যে টপিক পয়েন্ট যেগুলো জানা দরকার, যেমন একটা, 1 নম্বর হচ্ছে 2 হলো একমাত্র জোড় সংখ্যা যা একই সাথে মৌলিক, একমাত্র জোড় সংখ্যা যা একই সাথে কি মৌলিক সংখ্যা। 2 নম্বর কি? একটি মৌলিক সংখ্যা সর্বদা একের চেয়ে বড় হয়, মৌলিক সংখ্যা হতে গেলে সবসময় একের থেকে বড় হতে হবে। 3 নম্বর কি? এক মৌলিক সংখ্যা নয়, এর সর্বনিম্ন বিজোড় মৌলিক সংখ্যা হলো 3। সব থেকে বড় বড় মৌলিক সংখ্যা কে? 3। 3 যে লেখা আছে, 3 হলো 3-এর চেয়ে বড় যে কোনো মৌলিক সংখ্যা। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি,
এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। এই যে এই জিনিসটা পরীক্ষার খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এটা কি বলা আছে, তিনের চেয়ে বড় যে কোনো মৌলিক সংখ্যাকে সিক্স এন মাইনাস এন বা সিক্স এন প্লাস এন আকারে প্রকাশ করা যায়, যেখানে এন হচ্ছে যখন একটি স্বাভাবিক সংখ্যা। কি বললাম, যে সিক্স এন প্লাস এন অথবা সিক্স এন মাইনাস এন দ্বারা যে নাম্বারগুলোকে প্রকাশ করা যায় সেগুলো কি আকারে প্রকাশ করা যায় স্বাভাবিক সংখ্যা, তিনের চেয়ে বড় মৌলিক সংখ্যা। এইরকম আকারে যদি প্রকাশ করা যায়, সিক্স এন মাইনাস এন বা সিক্স এন প্লাস, যেমন ধরো আমি লিখছি এই যে সিক্স এন মাইনাস এন লিখেছি, সিক্স এন মাইনাস এন কি বলা আছে, এন যে কোনো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে চালু হয়, এক থেকে চালু হয়, এক দুই তিন চার। যেমন আমি এন সমান এক যদি নিই, তাহলে কি হচ্ছে সিক্স গুণিত ছয় গুণিত এক মাইনাস এক, মানে ছয় মাইনাস এক মানে পাঁচ। পাঁচ কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা। এবার আমি এন সমান দুই নিচ্ছি, ছয় গুণিত দুই মাইনাস এক মানে কত হলো, বারো মাইনাস এক এগারো, মৌলিক সংখ্যা। তাহলে এইরকম ফরম্যাটে যদি কোনো নাম্বার থেকে সিক্স এন মাইনাস এন বা প্লাস এন যদি করি, তাহলে সিক্স এন প্লাস এন সমান এটা হয়ে যাচ্ছে, তখন হয়ে যাবে তেরো হয়ে যাবে। এগুলো কি সব মৌলিক সংখ্যা। তাহলে এই সিক্স এন মাইনাস এন অথবা সিক্স এন প্লাস এন ফর্মে লেখা থাকলে এটা কি হয়, মৌলিক সংখ্যা। তারপর কি আছে, এক থেকে পঞ্চাশের মধ্যে মোট পনেরোটি মৌলিক সংখ্যা এবং পঞ্চাশ থেকে একশোর মধ্যে মোট দশটি মৌলিক সংখ্যা রয়েছে। এক থেকে পঞ্চাশের মধ্যে পনেরোটি আছে, আর পঞ্চাশ থেকে একশোর মধ্যে দশটি আছে। টোটাল এক থেকে যদি একশো বলা হয়, পরীক্ষায় পড়ে থাকে সবাই পরীক্ষার হলে কি করে, যে বসে বসে গুনে, এক দুই তিন চার, এক হচ্ছে, তিন হচ্ছে, পাঁচ হচ্ছে, সাত হচ্ছে, গুনতে গুনতে 30 সেকেন্ড যে 40 সেকেন্ড টাইম থাকে সেটা 2 মিনিট লাগে। তা তিনি মনে রাখবে যে এক থেকে পঞ্চাশ মধ্যে পনেরোটা, আর পঞ্চাশ থেকে একশোর মধ্যে 10টা, টোটাল কতগুলো হচ্ছে, 25টা মৌলিক সংখ্যা রয়েছে। 25টা মৌলিক সংখ্যা রয়েছে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটি সংখ্যার মৌলিক কিনা তা কিভাবে পরীক্ষা করব, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে হয়তো বড় একটা নাম্বার দিয়ে দিল, দুই তিন চার ছয় সাত, লাস্টে যদি আট ছয় থাকতো তুমি ডাইরেক্ট বলতে দুই দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। তুমি দেখে কি করে বুঝবে, এই নাম্বারটা দেখে কি করে বুঝবে যে নাম্বারটা মৌলিক সংখ্যা? যেমন ধরো এমন একটি অখণ্ড সংখ্যা এক্স খুঁজতে হবে যা এক্স গ্রেটার দেন রুট পি হয়। রুট পি মানে কি, সংখ্যাটা ধরো যে পি দেওয়া আছে, এত বড় নাম্বার না দিয়ে আমি যদি একটা ছোট্ট নাম্বার দিই, আমি যেটা ছোট্ট নাম্বার দিচ্ছি, ধরো ধরো দিলাম 47, এটা দেখেই বুঝে যাচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু চেক কি করে করবো, এমন একটা এক্স সংখ্যা খুঁজবো যেটা এটার রুটের থেকে কম হয়। তাহলে আমি পঁচা 47-এর জায়গায় আমি নিচ্ছি 49 নিয়ে নিচ্ছি, আমি 47-এর জায়গায় নিচ্ছি 49, কি নিচ্ছি 49, তাহলে 49 একটা, তাহলে এমন একটা নাম্বার খুঁজতে বলছে, কি বলেছে এক্স একটা এমন সমান নাম্বার নিতে বলছে এটা এক্স গ্রেটার দেন রুট পি হয়, রুট পি এর থেকে বড় হবে। রুট পি মানে কত, 49 এর রুট কত হয়, 7 হয়, তার থেকে বড় নিতে হচ্ছে, তাহলে আমি নিচ্ছি 8। ক্লিয়ার, বোঝা গেল। এক্স এর সমান বা তার থেকে ছোট সমস্ত মৌলিক সংখ্যাগুলি নেব। কি বলা আছে, এক্স এর সমান বা তার থেকে ছোট সমস্ত মৌলিক সংখ্যাগুলো, সব সংখ্যাগুলো নয়, এর থেকে ছোট। তাহলে এর থেকে ছোট কি আছে, সাত, পাঁচ আর তিন আছে, নিলাম। যদি ওই মৌলিক সংখ্যাগুলি এক কোনোটি দ্বারা পি সম্পূর্ণভাবে বিভাজ্য না হয়, তবে পি একটি মৌলিক সংখ্যা। এবার দেখো, চেক করে দেখো, সাত, পাঁচ এবং তিন, 49, 49কে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে কি এটা মৌলিক সংখ্যা হচ্ছে কি, হচ্ছে না। যদি ধরো 5 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, কি বলো, যদি একটা নাম্বার ভাগ করা যায় তাহলে কি করব, সেটা সেটা মৌলিক সংখ্যা হবে না। আরেকটা ধরো আমি এক্সাম্পল নিচ্ছি, আমি হোয়াইট বোর্ডে একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি এক্সাম্পলটা নিলাম, যেমন একটা নাম্বার নিচ্ছি, ধরো নিচ্ছি 125। 125-এর রুট করব, 125-এর রুট করব, তার গ্রেটার দেন 125 মানে কোথায় কোথায় আছে, 110 স্কোয়ার মানে 100, আর 12 11 স্কোয়ার মানে 121, তার মানে 11 স্কোয়ার আর 12 স্কোয়ার মানে 121 আর 144-এর মাঝে আছে, তার মানে যেটা বেরোবে সেটা 11 দশমিক কিছু হবে, তার থেকে বড় নিচ্ছি আমি 12। ক্লিয়ার, 12 নিলাম। এবার আমাকে 12-র কি করতে হবে, 12-র কি করতে, 12-র আগে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো নেবো। 12-র আগে কে কে আছে, 11 আছে, আর কে আছে 10, 10 নয়, 9, 9 হচ্ছে না, 8, 8 হচ্ছে না, আর কে আছে 7, 7ও হচ্ছে না, তার আগে কে আছে 6, 5 আর 3। এইবারে দেখো, এই যে নাম্বারগুলো আমি পেলাম, এই নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বার যদি এর সাথে ভাগ করে যায়, তাহলে এটা কি নাম্বার, মৌলিক নাম্বার। সরি, ভুল বললাম, একটু মিস্টেক। তাহলে সেটা কি হবে, মৌলিক নাম্বার, মৌলিক সংখ্যা হবে না, মানে যৌগিক সংখ্যা যাবে। তিন, তিনকে কি 125 দ্বারা ভাগ করা যায়, যায় না। পাঁচ, পাঁচকে কিন্তু 125-কে ভাগ করা যায়, তাহলে এটা কি আর মৌলিক সংখ্যা হচ্ছে, হচ্ছে। এটা হয়ে গেল যৌগিক সংখ্যা। মানে যেসব সংখ্যাগুলি মৌলিক সংখ্যা নয় সেগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। বোঝা গেল, কি রকম করে বুঝবে যে একটা সংখ্যা মৌলিক না যৌগিক, সেটা কি করে বুঝবো। ক্লিয়ার। এবার আমি একটা নাম্বার নিচ্ছি যেটা ধরে নিচ্ছি মৌলিক, এবার প্রুফ করব কি করে,
যেমন আমি নিচ্ছি 131। 131, 131 মানে কি? 131 কার স্কোয়ার হতে পারে? 11 স্কোয়ার আর 12 স্কোয়ারের মাঝে আছে। দেখো 121 আর 144-এর মাঝে আছে। তার মানে এটার ভ্যালুটা যেটা হবে সেটা কি হবে? 11 দশমিক সামথিং হবে। তার থেকে আমি বড় নিয়ে নিচ্ছি 12 নিলাম। এবার কি, 12 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি নেব। কি কি আছে? 11, নিচে আগে 11, 7, 5 আর 3। এবার চেক করে দেখবো এই 131 কে কি এই চারটা নাম্বার কি ভাগ করা যাচ্ছে? 131 কে 3 দ্বারা ভাগ করা যায়? যায় না। 5 দ্বারা যায় কি? যায় না। 7 দ্বারা যায় কি? যাচ্ছে না। 11 দ্বারা যায় কি? যাচ্ছে না। তাহলে 131টা কি সংখ্যা? একটি মৌলিক সংখ্যা। 131টা একটি মৌলিক সংখ্যা। ক্লিয়ার? নেক্সট চলে আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি হচ্ছে? যেগুলি মৌলিক সংখ্যা নয় সেগুলি যৌগিক সংখ্যা। মানে যে নাম্বারগুলোর যে নাম্বারগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন বাদ পড়ে আছে 4, 6, 8, 10, 12, 14, এরকম করে চলতে থাকে। যার গুণিতক গুলো, যার এক এক অথবা 4-এর বাদ দিয়ে যদি আরেকটা থেকে থাকে, তখনই সেটা কি হয়ে যাবে? কম্পোজিট নাম্বার অথবা যৌগিক সংখ্যা। এর কয়েকটা প্রপার্টি আছে কি, এক সংখ্যাটি মৌলিক সংখ্যাও নয় অথবা যৌগিক সংখ্যাও নয়। এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, যেটাকে বলা হয় কো প্রাইম নাম্বার। যেটাকে বলা হয় কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার মানে কি? যে দুটি স্বাভাবিক সংখ্যা সাধারণ গুণিতক বা গোসাগু কেবলমাত্র এক হয়, তবে সংখ্যা দুটির পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। মানে কি? দুটো নাম্বার আমি নেব কো প্রাইম। কো প্রাইম নাম্বার মানে দুটো পাশাপাশি নাম্বার নেব। যে দুটো পাশাপাশি নাম্বার যখন আমি চেক করব, ওদের যদি আমি গুণিতক গুলো চেক করি, তাহলে ওদের গুণিতক শুধুমাত্র যে কমন গুণিতক হবে সেটা শুধুমাত্র এক হবে। কারণ আমি ধরো নিচ্ছি 2 আর 3। 2-এর গুণিতক কে কে? 2-এর গুণিতক হচ্ছে একটা 1 আর একটা হচ্ছে 2, সে নিজে। 3-এর গুণিতক কে? একটা হচ্ছে 1। এবার দুজনের মধ্যে কমন কে আছে? কমন হচ্ছে শুধু 1। মানে যে কুইন মানে পাশাপাশি নাম্বার দুটো নাম্বার নেব, তাদের মধ্যে কমন গুণিতক 1, তাদেরকেই বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা, ও প্রাইম নাম্বার। ক্লিয়ার? তারপর আসছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে ফ্র্যাকশন টাইপের নাম্বার। যে সব নাম্বার গুলোকে পি বাই কিউ ফর্মে লেখা হয়, যেখানে পি আর কিউ কে, পি কে আর কিউ কে, পি আর কিউ উভয় হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, আয় দ্বারা ডিনোট করা। দুজনে কি ইন্টিজার। আর কিউটাকে কি হতে হবে? কিউটা হতে হবে নট ইকুয়ালস টু 0। কিউটা যদি 0 হয়ে যায় তাহলে সামথিং বাই 3/0 মানে কি আনডিফাইন্ড হয়ে যায়, ইনফাইনাইট হয়ে যায়। তখন সেটার কি কোনো নাম্বার রয়েছে? রয়েছে না। সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। আর যেগুলো মূলদ সংখ্যা নয়, সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। মানে পি বাই কিউ আকারে লেখা হয়, তাদের মূল সংখ্যা যদি পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। যেমন এই যে √2, √3, √11, পাই, এগুলো কেন মূলত সংখ্যা, অমূলত সংখ্যা বলা হয়? এগুলো যদি মানগুলো আমি বার করি, এই মানগুলো কিন্তু এক জায়গায় থেমে থাকে না, চলতেই থাকে মানগুলো। কিরকম? যেমন এই যে √2-র ভ্যালু যদি আমি নিই, √2-র ভ্যালু যদি আমি নিই, √2-র ভ্যালু হয় 1.414। আমরা এটুকুই লিখি, কিন্তু এর পরেও আরো চলতে থাকে। যে নাম্বারগুলো এরকম চলতে থাকে সেগুলো কি সংখ্যা বলা হয়? অমূলত সংখ্যা। তারপর হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। আমরা যে বেঁচে আছি জগতে, পৃথিবীতে যত রাজ্যের নাম্বার আছে সেগুলোকে বলা হয় সব বাস্তব সংখ্যা। এগুলোকে রিয়েল নাম্বার বলা হয়, আর দ্বারা ডিনোট করা হয়। রিয়েল মানে কি? যেগুলো রিয়েলিটিতে আছে, যা কিছু হচ্ছে সবাই কি বাস্তব সংখ্যা। তাহলে এইগুলো হচ্ছে সংখ্যার ফর্ম। এইবারে আমাদেরকে যেগুলো জানতে হবে, যে ভাগ ভাগ করার নিয়মগুলো তোমাকে জানতে হবে। সংখ্যার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যে একটা সংখ্যা দেওয়া থাকবে, ওটা দেখে বুঝবো কি করে যে এই সংখ্যাটা এই নাম্বার দ্বারা ভাগ করা যায় এবং ওই নাম্বার দ্বারা ভাগ করা যায়। একে একে আসছি। প্রথমে 2 দ্বারা ভাগের নিয়ম। 2 দ্বারা ভাগের নিয়ম মানে কি? তোমাকে যত বড় নাম্বার দেওয়া থাক, তুমি যদি একক স্থানটা দেখো, একক স্থানে যে যত বড় নাম্বার, একক স্থানটা যদি দেখো, একক স্থানটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা যদি বিভাজ্য হয়, ভাগ করা যায়, তাহলে সেই পুরো সংখ্যাটাই 2 দ্বারা বিভাজ্য হবে। সব থেকে সিম্পল জিনিস। যেমন একটা নাম্বার নিয়েছি 2, 4, 6, 8, লাস্টে কত আছে? 8। 8 কি 2 দ্বারা বিভাজ্য? মানে লাস্টের নাম্বার গুলো যদি 0, 2, 4, 6 আর 8 থাকে, সে সব নাম্বার গুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য রুল কি? 3 দ্বারা বিভাজ্য রুল হচ্ছে 3 দ্বারা বিভাজ্য রুল হচ্ছে, যদি যে সংখ্যাটা দেওয়া থাকবে সে 3 অঙ্কের সংখ্যা হোক, 4 অঙ্কের সংখ্যা হোক, কোনো প্রবলেম নেই। যে সংখ্যাটা দেবো, 2, 5, 7, 3, কি করব? এই চারটা সংখ্যার আমি যোগফল বার করব। কি কি হচ্ছে? 2+5+7+3, এই চারটা সংখ্যার যোগফল কত হচ্ছে? 7 আর 3 10, 10 5 15, 15 2 17। যে যোগফলটা বেরোলো, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু 17 তো 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে?
যাবে না। যেমন আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, 1 3 3 4, ঠিক আছে, যোগ করছি, 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 11, 11 কি 3 দ্বারা বিভাজ্য হয়? হয় না। আমি আরো নাম্বার নিচ্ছি, 1 2 2 1, যোগ করছি, 2 আর 3, 4 2 5, 5 আর 6, এর যোগফল কত বেরোলো? 6। 6 তো 3 দ্বারা ভাগ করা যায়, 2 হয়, তাহলে কি এই নাম্বারটা 3 দ্বারা ভাগ করা যায়? যাবে। বোঝা গেল 3 দ্বারা ভাগের নিয়ম, যে যতগুলি সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটা 3 দ্বারা ভাজ্য, ভাগ করা যাবে। 4 দ্বারা কি? 4 দ্বারার নিয়ম কি? একটা সংখ্যাকে যদি 2 দিয়ে দুবার ভাগ করা যায় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। 2 দিয়ে দুবার যদি ভাগ করা যায়, যেমন ধরো তোমার একটা নাম্বার নিচ্ছি 24। 24 মানে কি লাস্টে 4 আছে, মানে 2 দ্বারা যাবে। এবার এটাকে 2 দ্বারা ভাগ করে নিলাম, এটা ভাগফল কত বেরোলো? 12। এই 12টাকে যদি এবার 2 দ্বারা ভাগ করা যায়, যাচ্ছে, তাহলে মানে কি 24কেও 2 দ্বারা ভাগ করা যাবে। আমি আরেকটা নাম্বার নিচ্ছি, বড় নাম্বার নিচ্ছি, 2 3 7 8, এটা 2 দ্বারা ভাগ করা যাবে, লাস্টে 8 যাবে। 2 দ্বারা ভাগ করে দেখি কত হচ্ছে, 2 1 কে 2, 2 1 কে 2, 2 8 তে 16, 2 9 18, লাস্টে কত হয়ে গেছে? 9। এটা কি আর 2 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। তাহলে এই নাম্বারটাকে আর 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না। ক্লিয়ার? নেক্সট কি? 5 দ্বারা ভাগ করে নিয়ম। 5 দ্বারা ভাগ করার নিয়ম আরো সহজ। যদি একক স্থানে 0 অথবা 5 থাকে, তো সেই সব নাম্বার গুলো সবই 5 দ্বারা ভাগ করা যাবে। 6 দ্বারা ভাগের নিয়ম কি? 6 দ্বারা ভাগের নিয়ম কি? যদি একটা নাম্বারকে উভয় 2 এবং 3 দ্বারা ভাগ করা যায়, 2 3 দুটো দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য। যেমন আমি একটা নাম্বার নিচ্ছি, 1 3 5, 1 3 5 4, লাস্টে 4 আছে, মানে কি এটা 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা হবে কি, কি করছে একটু যোগ করবো, 5 আর 4 9, 9 আর 3 9, 5 আর 4 9, 1 10, 10 আর 3 13, 13 কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে এটা কি দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য হচ্ছে? যাচ্ছে না। আমি যদি শুধু 354 নিই, লাস্টে 4 আছে, মানে কি 3 দ্বারা ভাগ করা যায়, সরি 2 দ্বারা ভাগ করা যায়। এবার সব যোগ করছি, 5 আর 4 9, 9 আর 3 12, যোগ ফল করলে 12, 12 কে দেখো 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 354 নাম্বারটাকে 6 দ্বারা ভাগ করা যায়। কেন যাচ্ছে? কারণ এটা 2 দ্বারা এবং 3 দ্বারা দুটো নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে। 7 দ্বারা কি? 7টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 7 দ্বারা নিয়মটা কি? ধরো একটা আমি নাম্বার নিচ্ছি, 3 5 6, এটা 7 দ্বারা ভাগ করা যাবে কিনা কি করে বুঝবো? লাস্টের নাম্বারটা বাদ দিয়ে দেবো, লাস্টের নাম্বারটা যেমন আছে আলাদা রেখে দেবো। ঠিক আছে, কি করব? লাস্টের নাম্বারটা ডবল করবো। লাস্টের নাম্বারটা ডবল করলে কত হচ্ছে? 12। আর আগে যে নাম্বারটা ছিল, বাকি যে নাম্বারটা, তার থেকে বিয়োগ করে দেবো। 35 থেকে 12 বিয়োগ করে দেবো। যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটা 7 দ্বারা ভাগ করবে। বিয়োগ করলে কত হচ্ছে? 3 23। 23 কি 7 দ্বারা ভাগ করা যায়? যায় না। অন্য এক এক্সাম্পল নিচ্ছি, ধরো যেটা দেওয়া আছে এখানে, 658। কি বললাম? একক স্থানের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আগে 2 দ্বারা গুণ করবো, কত হচ্ছে? 16। কত হচ্ছে? 16। 16 হচ্ছে। তার আগে যে নাম্বারটা আছে সেটা দ্বারা ভাগ, বিয়োগ করে দেবো। তাহলে 65 থেকে 16 বাদ দিলে হয়ে যাচ্ছে 49। 49কে 7 দ্বারা ভাগ করা যায়। তার মানে কি 658কে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে। তারপর কি আছে? 8 নাম্বার ভাগের নিয়ম। যে কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, অথবা শেষ 3টি সংখ্যা যদি শূন্য থাকে তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। কোন কি আছে? 2256। 2256, 256, কি বললাম? লাস্টের 3টি সংখ্যা। 256 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। লাস্টের 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 8 দ্বারা, পুরো নাম্বারটাই 8 দ্বারা বিভাজ্য। অথবা যদি লাস্টের 3টি সংখ্যা 0 হয়ে যায়, তাও সেটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়। 9 দ্বারা কি? 9 দ্বারা নিয়ম হচ্ছে যেমন 3-এর দ্বারা হয়, সেরকম 9-এর দ্বারা। সেম অ্যাজ সেম অ্যাজ 3-এর দ্বারা যে ভাগ করার নিয়মটা হলো, 3-এর দ্বারা যে ভাগ ফলের নিয়মটা হলো সেম জিনিস, সেম অ্যাজ 3। 3-এর দ্বারা যেমন হলো, সবগুলা যোগ করে যদি 3 দ্বারা ভাগ করে যায় বা 9 দ্বারা ভাগ করে যায়, তাহলে পুরোটা 9 দ্বারা ভাগ করে যায়। আর 10-এর কি হয়? 10-এর হয় লাস্টের সংখ্যাটা যদি 0 থাকে, সেটা সেটা 10 দ্বারা বিভাজ্য হয়। ক্লিয়ার? এইখানে এগুলোই জানতে হবে। আর বাকি কয়েকটা আছে, এগুলো এখান থেকে, এগুলো প্রয়োজন হয় না অতটা পরীক্ষাতে। তাও আমরা পিডিএফটা শেয়ার করে দেবো তোমাদেরকে, তোমরা এখান থেকে চেক করো। তারপরে যেগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাডভান্স ডিভিজিবিলিটি প্রপার্টি। কয়েকটা প্রপার্টি আছে যেগুলো পরীক্ষায় কাজে লাগে। মানে কি, যে কোনো স্বাভাবিক সংখ্যা এন এর জন্য n³ - n সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয়। n³ - n ফর্মে যদি কোনো নাম্বারকে লেখা যায় n³ - n, তাহলে কি হবে? সেটা সবসময়
সিক্স দ্বারা ভাগ করা যাবে। ইম্পর্টেন্ট খুব, মানে শর্ট কোয়েশ্চেন প্রচুর কাজে লাগে। যে কোনো কি, তারপর কি, যে কোনো তিনটি ধারাবাহিক বা পরপর স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা ছয় দ্বারা বিভাজ্য হয়। কি বলছি, যে কোনো তিনটি ধারাবাহিক বা পরপর স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা ছয় দ্বারা বিভাজ্য হয়। তিন নম্বর কি, এম এর সমস্ত মানের জন্য এম যদি যে কোনো মান হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন, এন বা এম জানাও, এটা সবসময় এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে। তারপর কি, এম যদি জোড় সংখ্যা হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম রাশিটি এক্স প্লাস এ দ্বারা বিভাজ্য হবে। আর এম বিজোড় হলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন এক্স প্লাস এ দ্বারা। আমি কয়েকটা অঙ্কতে আসবো, এগুলো যেগুলো এইগুলো কাজে লাগবে, এইগুলো প্রপার্টি গুলো কাজে লাগবে। নেক্সট কি আছে, কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো কাজে লাগবে, ফর্মুলা গুলো চেক করে নেবে। তাও বলে দিচ্ছি, প্রথম এন স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হয়। এন সংখ্যা বিজোড়, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এন স্কোয়ারের মানের সাথে সমান হবে। প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ানের সাথে সমান হবে। এটা তোমাকে পরীক্ষায় যদি পড়ে এরকম করে তো তুমি করতে পারো। কি বলো, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কি হবে, এন স্কোয়ার ফর্মে ফেলে দিলেই যে ভ্যালুটা দাঁড়াবে সেটা। তো এখানে যে ফর্মুলা গুলো আছে, আমি এখন কয়েকটা অঙ্কতে আসছি, অঙ্কগুলো দেখো কিরকম করে হচ্ছে, তাহলে বুঝতে পারবে যে পরীক্ষায় কিরকম ধরনের। আমি পরীক্ষার অঙ্ক নিয়ে আসি, যেমন এটা সিডিএস 2012-তে পড়েছিল, সিডিএস 2012-তে পড়েছিল। কি অঙ্কটা আছে, যে 5, 8, 1, 2 এরকম একটা বহৎ বৃহত্তম একটা 10 অঙ্কের ফোন নম্বরের সংখ্যা দিয়ে দেবে, তো জিজ্ঞাসা করবে নিচের কোনটি দ্বারা বিভাজ্য, কোনটি দ্বারা ভাগ করা যাবে। কি করে বুঝবো, কি করে বুঝবো, অপশন দেখো কি আছে, 11, 4 আর 8, অথবা কোনোটি, এটার মধ্যে কোনোটিই নয়। কি করে বুঝবো, এবার দেখো, তুমি জানো 8-এর রুল কি হয়, 4-এর রুল কি হয়, তুমি 11 রুলটা জানো না। 11 রুলটা আমি দেখিয়ে দিচ্ছি, 11 রুলটা কি আছে। 11 রুলটা কি আছে, যে কোনো সংখ্যার বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি এবং জোড় স্থানের অঙ্কগুলির সমষ্টির পার্থক্য জিরো হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন এই যে নাম্বারটা নিয়েছে, একটা নাম্বার নিয়েছে 2, 8, 6, 5, 4, 2, 3, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, 1, 2, 3 জোড় সংখ্যা, আর এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এদের কি বলেছে, এদের কি করতে বলেছে, যোগ করেছি, তাদের যোগ করে যেটা বেরোচ্ছে কি, প্রথমে 2, 6, 8, 8, 4, 12 আর 3, 15, আর পরেরটা কত বেরোচ্ছে, 15। দুটোর মধ্যে, যেহেতু দুটি সমষ্টির মানের মধ্যে পার্থক্য কত, জিরো, দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে, জিরো। যদি কি বলেছি, যদি দুটোর মধ্যে পার্থক্য জিরো হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার, এবং অথবা 11 দ্বারা বিভাজ্যের কোনো সংখ্যা হয় যদি, ধরো এটার মধ্যে বিয়োগ করে হয়তো বেরালো তোমার 33, যে 33 বেড়ে 33 কে কি 11 দ্বারা বিভাজ্য করা যায়, তাহলে এই নাম্বারটাকেও তোমাকে 11 দ্বারা বিভাজ্য করা যায়। তো কি আছে, এখানে চলে আসে, এখানে এখানে অপশন গুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে চেক করতে হবে। তাহলে প্রথমে কি আছে, 11, তাহলে এই এত বড় নাম্বারটার মধ্যে তোমাকে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যোগ বার করতে হবে। তাহলে কি কি আছে দেখো, জোড় সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কি কি আছে, 4+9+1, 1+5+7+2+8 কত হচ্ছে, 36। আর জোড় সংখ্যা কোনগুলি হচ্ছে, জোড় সংখ্যাগুলি যেগুলি হচ্ছে 4+9+1+5+2+8, সাত, 7+2+8, জোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলো আমি যোগ করে বার করছি, এটাও 36 বেরোচ্ছে। এবার দুটো বিয়োগ করলে কত হচ্ছে, 36 - 36 = 0। কি বলেছি, যদি তাদের বিয়োগ ফলটা জিরো হয়ে যায় তাহলে সেটা কি দ্বারা বিভাজ্য, 11 দ্বারা। তাহলে আর বাকিগুলো চেক করতে হচ্ছে, কি হচ্ছে না। তাহলে প্রথমের অ্যান্সার কি, 11। ক্লিয়ার। নেক্সট কি আছে, 38,808 সংখ্যাটি এক এবং সেই সংখ্যাটি বাদে মোট উৎপাদক বা বিভাজকের সংখ্যা কতগুলি আছে। কি বলা আছে, 3, 8, 8, 0, 8। সংখ্যাটির এক এবং সেই সংখ্যাটি বাদে মোট উৎপাদক, মোট উৎপাদক বা মোট উৎপাদক বা বিভাজকের সংখ্যা কতগুলি আছে। তাহলে কি করে বার করব, কি করে বার করব, এটাকে করতে গেলে আগে তোমাকে বার করতে হবে যে নাম্বার গুলো দেওয়া আছে, এই নাম্বারটাকে ফর্মে আগে ভাঙতে হবে। এটা যদি আগে ভাঙতে হবে উৎপাদক ফর্মে, উৎপাদক ফর্মে ভাঙলে কত হচ্ছে, 2 × 2 = 2, 2 × 4 8 × 3 × 3 × 7 × 7 × 11। পরীক্ষায় তোমরা আগে এটা উৎপাদকে ভেঙে নেবে, এটা উৎপাদকে ভাঙলে এটা দাঁড়াচ্ছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 2 এর কিউব ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 7 এর স্কোয়ার, এটা বেরিয়েছে। এবার এটা কি করতে হবে, যে পাওয়ার গুলো বেরিয়েছে কি কি দ্বারা ভাগ করা যাচ্ছে চেক করব, কিরকম হচ্ছে, 3,
3+1 ইন্টু 2+1 ইন্টু 2+1 ইন্টু 1+1 বিযুক্ত 2। এটা একটা ফর্মুলা আছে, আগে চেক করবে। এটা হচ্ছে 72 - 2 সমান 70। এটা হয়ে গেল 70। কোন ফর্মুলাটা কাজে লাগছে? চেক করে দিচ্ছি। এই যে এই ফর্মুলাটা, এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার আর, ডি টু দি পাওয়ার এস সংখ্যাটির মূল উৎপাদকের সংখ্যা কি হবে? P+1, Q+1, R+1, S+1। লাস্টে যেটা পড়ে থাকবে সেটা -2টা করে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এই ফর্মুলাটা কাজে লাগিয়ে এখানে বসিয়ে দিলাম, যেটার অ্যান্সার বেরোচ্ছে কি 70। ক্লিয়ার? কখন করব? যখন মোট উৎপাদক বা বিভাজকের সংখ্যা চাইবে তখন। নেক্সট কি আছে? নেক্সট কি আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমটিএস 2017-তে পড়েছিল। এমটিএস 2017-তেও পড়েছিল। আমার যতদূর মতো হয় 2021-এও এসএসসির কোনো পরীক্ষাতে পড়েছিল। এরকম সব কোয়েশ্চেন প্রায় থাকে। 6^256 - 4^256 একক ঘরের অঙ্কটি কত হবে? ক্যালকুলেশন করবে নাকি? 6^2, 6 × 6 × 6 বিয়োগ করব, তার একক স্থানে যে অ্যান্সারটা হবে তার একক স্থানে কত হচ্ছে সেটা তোমাকে বার করতে হবে। এবার দেখো, 6^256। ক্লিয়ার? তোমাকে আগে জানতে হবে যে 6 স্কোয়ার কত হয়। তুমি ধরো 6 × 6 × 6 ডট কত 256 বার হবে। এবার দেখো 6 × 6 কত? 36। 36 × 6 216। দেখো লাস্টের সংখ্যা হলো, দেখো একক স্থানের সংখ্যাটা কত হচ্ছে? 6 হচ্ছে। 6 যাই করো একক স্থানের সংখ্যা কত হবে? 6 হবে। এবার চারেরটা করছি। 4^256 মানে কত? 4 × 4 × 4 × 256। প্রথম কত হচ্ছে? 4×4 = 16। 16×4 = 64। 64×4 প্রথমে কত হচ্ছে? 16। তারপর কত হচ্ছে? আরো গুণ করলে 64। তারপর কত হচ্ছে? 4×4 = 16, 6×4 256 হয়। 256 কিরকম করে বাড়ছে দেখো। এবারে যেটা করবো সেটা লাস্টে হবে 4, তারপর আবার হবে 6। কিরকম? প্রথমে এক একটা হচ্ছে 6, 2 4, 2 6, 2 4, 2 6, এরকম করে এগিয়ে যাচ্ছে। তা লাস্টের সংখ্যাটা যেটা কি আছে? 256টা কি সংখ্যা? ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বারে কি পড়ছে সব সময়? এটা কি? এটা বাদ দাও। অড ইভেন, অড ইভেন, অড ইভেন, লাস্টে সবসময় কি হবে? 6 হচ্ছে। তাহলে এটারও লাস্টে 6, এটারও লাস্টে 6। তাহলে নাম্বারটা কিরকম দাঁড়াচ্ছে? সামথিং 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 6 মাইনাস সামথিং 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 6। তাহলে 6 - 6 একক স্থানটা কত হয়ে যাচ্ছে? 0। তাহলে এটার বিয়োগ করলে একক স্থান হয়ে যাচ্ছে 0। বুঝা গেল? কিচ্ছু করার দরকার নাই, গুণগুলো করে করে যাবে। তোমাকে ধরো দেওয়া রইলো, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। 5^2 - 125 -4^125। পাঁচের কি হচ্ছে? পাঁচের কি হয়? সবাই যতই গুণ করো লাস্টের সংখ্যাটা কি হয়? 5 হয়। 5 হয়ে গেল। মাইনাস, এটা কি ছিল? 256 ছিল। 256 ছিল, যেটা কি ইভেন নাম্বার, তার জন্য কি হলো? 6টা হলো। এবার 125টা কি অড নাম্বার, তাহলে কত হয়ে যাবে? তার আগেরটা হচ্ছে 4। তখন তাদের বিয়োগফল করে পরে একক স্থানে যেটা হবে সেটা হয়ে যাবে 1। ক্লিয়ার? নেক্সট, 7 অঙ্কের সংখ্যা দেওয়া আছে। তার মধ্যে দেখো 8 7 6 P 3 7 Q যদি 225 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি ও কিউ এর মান যথাক্রমে কি হতে পারে? কি বলা আছে? এটা 7 অঙ্কের সংখ্যা বলা আছে। এই সংখ্যাটা 225 দ্বারা ভাগ করা যায়। এবার 225 দ্বারা ভাগ করার রুলটা আমি বের করে দিচ্ছি। 225 দ্বারা ভাগ করার রুল কি আছে? 225 দ্বারা ভাগ করার রুল নেই। 125 পর্যন্ত বলে দিচ্ছি কিরকম করে হবে। 225 দ্বারা ভাগ করার রুল আমি বলে দিচ্ছি। ভাগ করার রুল কোনো দরকার নেই, কিরকম করে হয় সেটা দেখো। কি বলা আছে? কতটা ছিল? 7 অঙ্কের, 7 অঙ্কের সংখ্যা। কি সংখ্যাটা বলা আছে? কিরকম? এই যে কিরকম কি করব, সবগুলো যোগ করব। 8+7+6+P+3+7+Q, কিউ হয়ে গেছে। এটা যোগ করে কত পাচ্ছি আমরা? 31+P+Q। এটা যোগ করে আমরা পাচ্ছি 31+P+Q। ক্লিয়ার? এবার এইটা সমান আমার কত হবে? 31+P+Q সমান কত হবে? আমাকে যেটা বার করতে হবে সেটা কি? ইজিক্যাল টু সামথিং একটা হলে তো তুমি পি আর কিউ, P+Q এর মান পাবে। একবার P+Q এর মান পাবে, আর P-Q এর মান পাবে। ওখান থেকে তুমি পি আর কিউ এর মানটা পেয়ে যাবে। এইবার 225 দ্বারা ভাগ করার আগে তোমাকে জানতে হবে
এই নাম্বারটা কি 9 দ্বারা বিভাজ্য? এই নাম্বারটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, ভালো করে শুনবে, এই নম্বরটা যদি, এই সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, এই সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় এবং 5 দ্বারা যদি বিভাজ্য হয়, এই সংখ্যাটা যদি 9 এবং 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি হবে? এদের যে যোগফলটা হবে সেটা কি দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি কি পেয়েছি যোগফলটা? 31 প্লাস পি প্লাস কিউ। 31 প্লাস পি প্লাস কিউ সমান কত পাবো এখান থেকে? এই যে পি প্লাস কিউ সমান একবার পাবো কি 5 পাবো, আর একবার পাবো 14। একবার পি প্লাস কিউ সমান 5, একবার পাবো 14। এখান থেকে আমার মান কত বেরোবে? পি সমান একটা মান বেরোবে, আর কিউ সমান একটা মান। পি সমান কত পাবো আমরা এখান থেকে হিসাব করলে? 0, 0, আর পি অথবা আর একটা হচ্ছে 9। 0 অথবা 9, 0 অথবা 9, 9,0 নয়। পি এর মান যথাক্রমে বলেছে পর পর, পর পর 9,0 হলে আলাদা বেরোবে, 0,9 হলে আলাদা বেরোবে। ক্লিয়ার? আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, এটা করে আজকে আরো পরের দিন কোশ্চেন নিয়ে আসবো। যে লাস্ট অঙ্ক কি, 17 টু দি পাওয়ার 29 প্লাস 19 টু দি পাওয়ার 29 কে 18 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকে? এরকম অঙ্ক থেকেই থাকে, এরকম অঙ্ক থেকে। এটা টাইম কনজিউমিং এর অঙ্ক, সবাই ক্যালকুলেশন করতে বসে যায়। মানে 17 টু দি পাওয়ার 29 কে এবারে করবো, 19 টু দি পাওয়ার 29 কে করবো, তাকে 18 দ্বারা ভাগ করার পর যে বিভাজ্য পাবো সেটা কত পাবো? সেটা কি করে পাবো? কি ফর্মে আছে দেখো, x টু দি পাওয়ার m প্লাস y টু দি পাওয়ার m। কি বলেছি? x টু দি পাওয়ার m প্লাস y টু দি পাওয়ার m কে ভাগ করা যাবে কি, ইজ ডিভিজিবল বাই x প্লাস y। বললাম আগেই লেখা আছে যে x টু দি পাওয়ার m প্লাস y টু দি পাওয়ার m কে x প্লাস y দ্বারা ভাগ করা যাবে কখন? যখন m টা কি হবে? অড নাম্বার হবে। এখানে তো m টা অড নাম্বারই বলা আছে 29, এটা m টা তো অড নাম্বারই বলা আছে x প্লাস y। x প্লাস y মানে কত? 17 প্লাস 19। ক্লিয়ার? 17 প্লাস 19 যেটা হচ্ছে 36। তার মানে এটা কি 36 দ্বারা ভাগ করা যাবে। এই 36 দ্বারা ভাগ করা যাচ্ছে মানে কি 18 দ্বারা ভাগ করা যাচ্ছে। 36 দ্বারা যদি ভাগ করা যায়, 18 দ্বারা ভাগ করা যাবে। যদি ভাগ করা যায় তখন ভাগশেষ কত থাকবে? 0। যদি ভাগ করা যায় তাহলে ভাগশেষ কত থাকবে? 0। এটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটা লেখা আছে এখানে। লেখা আছে কি, যে x টু দি পাওয়ার m, এই যে এমটা যদি বিজোড় সংখ্যা হয়, এমটা যদি বিজোড় সংখ্যা হয়, লাস্টেরটা এম যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে x টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m রাশিটি x প্লাস a দ্বারা বিভাজ্য হবে। x প্লাস a দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বলা আছে এখানে? এই নাম্বারটা যদি 18 দ্বারা বিভাজ্য, তাহলে 36 দ্বারা বিভাজ্য হবে। যদি 36 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে তখন ভাগশেষ কত থাকবে? 0 হয়ে যাবে। ভালো করে যদি বলি, ইফ a number is exactly divisible by 36, then that number is also exactly divisible by, মানে একটা নাম্বারকে যদি 36 দ্বারা ডিভিজিবল করে, তাহলে সেটা 18 দ্বারা ডিভিজিবল তো হবে। 36 দ্বারা ডিভিজিবল, তোমার ধরো ধরলাম 36, 72, চলতেই থাকছে। এই 36, 72 কে তো 36 দ্বারা ভাগ করা যাচ্ছে, 36 দ্বারা ভাগ করা গেলে তো 18 দ্বারা হয়ে যাবে। ক্লিয়ার? ভাগশেষ কত বেরোচ্ছে? আরো কয়েকটা অঙ্ক আছে, এগুলো বাড়িতে করবে, করে পরে আমাকে অ্যান্সার গুলো কমেন্টে জানাবে। আমি পরের দিন আরো তোমাদের কাছে আরো এরকম ধরনের অনেক অঙ্ক নিয়ে আসবো। সব কিন্তু প্রিভিয়াস ইয়ার, সব পুরনো পুরনো কোশ্চেন তাদের মধ্যে থাকবে। এই যেমন এই যে এখানে দিয়েছি, সিডিএস 2012, সিডিএস 2018, এসএসসি এমটিএস 2017। আরো কোশ্চেন আছে পরে, হচ্ছে সিডিএস 2015, সিডিএস 2019, ইউপিএসসি সিসেট 2020। ঠিক আছে? ইউপিএসসি টাইপের সিসেটে যে কোশ্চেন গুলো থাকে, এরকম টাইপেরই কোশ্চেন থাকে। ডাব্লিউবিসিএস প্রিলিমসে পড়েছিল 2019-এ। ইউপি টেট উত্তরপ্রদেশ স্টেটেও পড়েছিল। এইখানে তোমরা, এবার আমি কি বলছি, যে তোমরা যদি এই ক্লাসগুলো করো, শুধু সিঙ্গেল কোনো পরীক্ষার জন্য নয়, তুমি ডাব্লিউবিপি দিবে, দিচ্ছ, কেপি দিচ্ছ, এসএসসির কোনো exam, শুধু সেটুকুর জন্য নয়। এইগুলো যেগুলো আছে, এই চ্যাপ্টার গুলো, এই চ্যাপ্টার গুলো প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার গুলো থাকে, বেসিক চ্যাপ্টার। তা তুমি এইখানে যদি এই ক্লাসটা করো, তুমি নানা রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে পরের দিন, আমরা অন্য ক্লাস নিয়ে আসবো, প্র্যাকটিস করার নিয়েও অনেক কোশ্চেন নিয়ে আসবো, প্র্যাকটিস করতে পারবো, প্র্যাকটিস করাবো তোমাদের। তোমরা ভিডিওটা দেখে জানাবে কিরকম লাগলো। ভালো লাগলে শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আলফা ওপেন বুক একাডেমি। থ্যাংক ইউ।